হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কলাবতীকে নিয়ে। অনেকদিন ধরে কলাবতীর গল্প আবার পড়ার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তাই আজকে আবার নিয়ে চলে এলাম কলাবতীর গল্প। আজকের গল্প মতি নন্দীর লেখা ভূতের বাসায় কলাবতী। আজ পড়ছি প্রথম পর্ব। গল্পের শেষে যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। কালু, এ হলো আমার পিস্তুত বোন ইচ্ছাময়ী, তোর দিদা হয়। আর ইচ্ছে, এ হলো আমার নাতনি দিব্যর মেয়ে কালু, কলাবতী। এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, এখন ছুটি চলছে। রাজশেখর কথা শেষ করেই চোখের ইঙ্গিতে প্রণাম করতে বললেন কলাবতী ইচ্ছা দিদাকে। তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে বসা দাদুকে প্রণাম করল। ইচ্ছাময়ী প্রসন্ন চোখে কলাবতীর চিবুক ছুঁয়ে আঙুল ছোঁয়ালেন ঠোঁটে। শিখলে কোথায় গুরুজনদের প্রণাম করার এই শিক্ষাটা? এসব তো আজকালকার মেয়েরা জানেই না। জিন্স আর টপ পরা কলাবতীর থেকে চোখ সরিয়ে তিনি রাজশেখরের দিকে তাকালেন। সিংহী বংশের মেয়েদের কি এসব শেখাতে হয়? এ বাড়িতে যে জন্মেছে, এ বাড়ির বাতাসে যে শ্বাস নিয়েছে, সে আপনা থেকেই শিখে যায়। রাজশেখরের গলার স্বরে ফুটে উঠল ক্ষীণ অহংকার, চাপা গর্ব। কলাবতী এই প্রথম দেখল ইচ্ছা দিদাকে। দাদুর যে একজন পিস্তুত বোন আছে সে জানত না। চেহারায় দাদুর সঙ্গে অনেক মিল আছে। তেমন লম্বা নাক, বড় বড় টানা চোখ, ভারী গলা। 6.25 ফুট দাদুর পাশে দাঁড়ালে ইচ্ছা দিদার মাথা কান পর্যন্ত তো পৌঁছবেই। আর ওজনেও দাদুর 90 কেজির থেকে সামান্যই কম হবে। ওদের অমিলটা শুধু চুলে। রূপোর মতো ঝকঝকে থাক থাক বাবরি রাজশেখরের ঘাড় ঢেকে রেখেছে। বিধবা ইচ্ছাময়ীর মাথায় কাঁচা পাকা কদম চুল। রাজুদা, তুমি যাবে তো? এই পা নিয়ে অসম্ভব। রাজশেখর ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ডান পায়ের গোড়ালিটা আঙুল দিয়ে দেখালেন। 4 দিন আগে ভোরে নিত্য দিনের মতো 2 মাইল প্রাতভ্রমণে বেরিয়ে রাস্তায় গর্তে পা পড়ে মচকে যায়। লাঠিতে ভর দিয়ে এখন ঘর থেকে বারান্দায় ইজি চেয়ার পর্যন্ত আসতে পারছেন। দিব্যকে কত ছোট দেখেছিলুম। লখনৌয়ে থাকতেই শুনেছিলাম ওর বউ মারা গেছে। তারপর সন্ন্যাসী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে একটা মেয়ে রেখে। ইচ্ছাময়ী স্নেহাতুর চোখে কলাবতীর দিকে তাকিয়ে রইলেন। তোমার আর নাতি নাতনি নেই? না। রাজশেখর গম্ভীর হলেন। সতু বিয়ে করেনি, মনে হয় করবেও না। 45 পার করে ফেলেছে। যা ওর মনে হয় তাই করুক। আমি তো 3 বার বলেছি, আমার কথা এড়িয়ে গেছে। যাকে কালুই আমার নাতনি, আবার নাতিও। নিজের ইচ্ছে মতো ও বড় হয়েছে, আমি কোনো হস্তক্ষেপ করিনি। ওর স্কুলের হেডমিস্ট্রেস হলো হরির মেয়ে মলু, সেই হলো কালুর গার্জেন, মায়ের মতো। হরিকে তোর মনে আছে? বগদিঘির মুখুজ্জে হরিশঙ্কর? ওরে বাবা, মনে থাকবে না? ইচ্ছাময়ী ভুরু কপালে তুললেন। কালোয়াতি গান শিখবে বলে একবার আগ্রা না পাতিয়ালা কোথায় যেন গেছিল। তারপর ওস্তাদজির ঘাড় ধাক্কা খেয়ে ফিরে আসে। তুই তাহলে জানিস? তৃপ্ত সুরে রাজশেখর বললেন। ওস্তাদজি হরিকে বলেছিলেন আমার বকরিটাও তোর থেকে শুদ্ধভাবে পুরিয়া কল্যাণের সরগম করতে পারে। তাই শুনেই আগ্রা থেকে তানপুরাটা বগলে নিয়ে হরি চলে আসে। ওস্তাদজি ভদ্রলোক, ওকে ঘাড় ধাক্কা আর দেননি। রাজুদা, তুমি আমার নাতনির বিয়েতে না আসতে পারো, কিন্তু সতু আর কালু অবশ্যই যেন আসে। এই কার্ডে ঠিকানা লেখা আছে। তোমার বাড়ির কাছেই বাড়ি ভাড়া করে বিয়ে হবে। ইচ্ছাময়ী 1 হাত লম্বা 1 বিঘা চওড়া একটা খাম এগিয়ে দিলেন। খাম থেকে রাজশেখর কার্ডটা বার করলেন। একটা কাগজের পালকি। কার্ডের ভাঁজ খুলে ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করে তাকালেন কলাবতীর দিকে। বুঝতে পেরে সে রাজশেখরের ঘরে গিয়ে চশমাটা নিয়ে এলো।
হ্যাঁ রে ইচ্ছে, ছেলের বাবার নামটা যেন চেনা চেনা ঠেকছে। জ্ঞানেন্দ্র ঘোষ, প্রাক্তন ডিআইজি, আইসিএস প্রেমেন ঘোষের ভাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো নাকি? স্যার বলেন ঘোষের ছেলে ওরা। প্রেমেন আমার সঙ্গে সেন্ট জেভিয়ার্সে পড়তো। তখন ওদের ওল্ড বালিগঞ্জের বাড়িতে কয়েকবার গিয়েছি। ভালো ঘরেই কুটুম্বিতে করছিস। পাটা এই সময় বিগড়লো, নইলে অবশ্যই যেতুম। কত বছর প্রেমেনকে যে দেখিনি। নাতনির বিয়ে দিতে সেই লখনৌ থেকে এসে উঠেছিস কোথায়? গড়পাড়ে আমার ভাসুরের বাড়িতে। ছেলের বাড়ি থেকে বলল লখনৌ গিয়ে বিয়ে করতে পারবে না, আপনারাই মেয়ে নিয়ে কলকাতায় আসুন। কলকাতার কিছুই তো জানি না, যা কিছু কর্ম সব ভাসুর পোড়াই করে দিচ্ছে। এই বিয়ে বাড়ি ভাড়া করা যে কি ঝকমারি তা কি আগে জানতুম? 6 মাস আগে বুক না করলে নাকি পাওয়া যায় না। ভাসুরপুর চেনা ছিল, তাই ধরাধরি করে একটা বাড়ি পাওয়া গেছে, এই তোমাদের কাকুর গাছের কাছেই। আজ তাহলে আমি উঠি, গাড়ি দাঁড় করিয়ে রেখে এসেছি। এখনো 10-12 জায়গায় যেতে হবে নেমন্তন্ন করতে। ইচ্ছাময়ী চলে যাওয়ার পর কলাবতী কার্ডটা পড়ল। দাদু, 16 নম্বর সিআইটি রোড, মনে হচ্ছে বাড়িটা চিনি। আমাদের স্কুলের কাছেই, খুব পুরনো। মোটা মোটা থাম আছে, ফটক আছে অনেকটা আমাদের বাড়ির মতোই। এখন বিয়ের জন্য ভাড়া দেয়। কলকাতার বনেদি বাড়িগুলোর এখন বেশিরভাগেরই এই দশা। পূর্বপুরুষরা তো আর জানতো না কলসির জল গড়িয়ে গড়িয়ে খেয়ে 100-150 বছর পরে বংশধরদের কি হাল হবে। তারা তো বড়লোকই দেখাতে মোটা মোটা থামের বাড়ি করে গেছে। এখন ওই থামে সিমেন্ট বালি লাগিয়ে কলি করাবার টাকা নেই। তার উপর অংশীদারদের সংখ্যাও বেড়ে গেছে। সেদিক থেকে আমি বরং বেঁচে গেছি। আমার সম্পত্তির মালিক হবে একজনই। রাজশেখর মিটমিট হাসলেন কলাবতীর দিকে তাকিয়ে। এত বড় বাড়ি, লোক মাত্র 3 জন, কি হবে এটা দিয়ে? তার থেকে বরং বিক্রি করে ফ্ল্যাট কেন। কলাবতী দাদুকে চটাবার জন্য বলল। রাজশেখর হাতের লাঠিটা তুলতেই দুটো লাফ দিয়ে কলাবতী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রাতে খাওয়ার টেবিলে ওরা 3 জন, রাজশেখর, ছোট ছেলে সত্যশেখর ওরফে সতু আর কলাবতী। রুটি ছিঁড়ে আলু পটল কুমড়োর ডালনার বাটিতে ডুবিয়ে সতু বলল, শীতকালেই খাওয়ার আরাম, তাই না রে কালু? কত রকমের তরি তরকারি, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি। কাকাকে থামিয়ে দিয়ে কলাবতী বলে উঠল, তার উপর অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন মাসে বিয়ের সিজন, কত নেমন্তন্ন খাওয়া। কালু, পৌষ মাসে বিয়ে হয় না। রাজশেখর ভুল ধরিয়ে দিলেন। রুটি চিবোতে চিবোতে সতু বলল, ওহ, কতদিন নেমন্তন্ন বাড়ির বেগুন ভাজা আর ছোলার ডাল যে খাইনি। ফুলকো ফুলকো গরম লুচি, পৃথিবীর কোনো খাবারের সঙ্গে তুলনা হয়? রাজশেখর বিরক্ত চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, আমাদের বাড়ির লুচি কি ফুলকো হয় না? ছোলার ডাল বেগুন ভাজা কি অপুর মা খারাপ রাধে? কলাবতী প্রসঙ্গ ঘোরাতে বলল, তোমার লুচি বেগুন ভাজার একটা ব্যবস্থা আজ হয়েছে। সতু শটান হয়ে গেল। নেমন্তন্ন? কোথায়, কার, কবে? আর 3 দিন পরে, ইচ্ছে দিদার নাতনির, 16 নম্বর সিআইটি রোডে। সতু এবার বাবার মুখের দিকে তাকালো। রাজশেখর বললেন, ইচ্ছে হলেও আমার পিস্তত বোন। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ তো রাখো না, জানবে কি করে? আমাদের কত আত্মীয় সারা ভারতে ছড়িয়ে রয়েছে। ইচ্ছের মা খাঁদু পিসির বিয়ে হয় গাজিয়াবাদে, ইচ্ছের বিয়ে হয় লখনৌয়ে, ওর নাতনির বিয়ে হচ্ছে কলকাতার স্যার বলেনের নাতির সঙ্গে। আজ ইচ্ছে এসেছিল নেমন্তন্ন করতে। তোমরা তো ওদের কাউকেই চোখে দেখোনি। অবশ্য আমিও কাউকে দেখিনি, শুধু ইচ্ছেকে ছাড়া। যাই হোক, তোমরা দুজন এ বাড়ির তরফে নেমন্তন্নটা রেখে এসো। নিশ্চয়ই নিশ্চয়ই। সতু দাঁত দিয়ে রুটি ছিঁড়ে পটলের টুকরো মুখে ঢোকালো। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে গেলে বিয়ের নেমন্তন্নে যাওয়ার থেকে ভালো আর কি হতে পারে,
তাই না রে কালু? কত লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আলাপ পরিচয় হয়, কত খবর জানা যায়। তাহলে বাবা, আমি আর কালু যাচ্ছি। কার নাতনি রে কালু? বললুম তো, ইচ্ছে দিদার। ও ইয়েস, ইচ্ছে মানে উইশ, ডিজায়ার, অ্যাসপিরেশন, মনে থাকবে। কতদিন ফুলকো লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল যে। দাদু কি উপহার দেব? কলাবতীর প্রশ্নে রাজশেখর গভীর চিন্তায় পড়ে ক্ষীরের বাটিতে চামচ নাড়তে লাগলেন। সোনার একটা কিছু না দিলে তো মান থাকে না। ইচ্ছের নাতনি মানে আমারও নাতনি। একটা আংটি? কলাবতী প্রস্তাব দিল। রাজশেখর ভ্রু তুলে তাকিয়ে রইলেন। কথাটা যথেষ্ট মনোপুত হল না। তাহলে কানের কিংবা গলার, আধ ভরির? সতু প্রস্তাবটা সংশোধন করল। যা ভালো বুঝিস। 5 জন লোক দেখবে তো, সিংহি বাড়ি কি দিল? তাহলে 1 ভরির, কি বলো কাকা? নিশ্চয় নিশ্চয়, আমি কালই হাইকোর্ট থেকে ফেরার পথে বউবাজার ঘুরে কিনে নিয়ে ফিরব। গলার একটা পাথর টাথর বসানো। হ্যাঁ রে কালু, পুঁইশাকের সঙ্গে মাছের তেল আর কাঁটা দিয়ে ছেঁচড়া বোধহয় বিয়ে বাড়িতে আজকাল আর করে না। লোকজনের খাওয়ার টেস্ট যে কত খারাপ হয়ে গেছে। সতু আক্ষেপ জানিয়ে কাঁচা পাকা চুলে ভরা মাথাটা নাড়তে লাগলো। কত কাল যে খাইনি। কাকা, অপুর মা 4 দিন আগে পুঁইশাক আর ইলিশের মুড়ো দিয়ে ছ্যাঁচড়া করেছিল। কালু, তোর কাকার জিভ আর স্মৃতিশক্তি দুটোই খারাপ হয়ে গেছে। রাজশেখর চেয়ার ছেড়ে উঠলেন বিরক্ত মুখে। ফিসফিস করে কলাবতী কাকার দিকে ঝুঁকে বলল, দাদুর কথাটার মানে বুঝলে? আবার ডায়েট চাট করে তোমাকে থানকুনি, কালমেঘ, উচ্ছে, কাঁচা হলুদ খাওয়ানো শুরু করবে। না না, ছ্যাঁচড়া ফ্যাচড়া কি একটা খাওয়ার মতো জিনিস? পেঁপে সেদ্ধ কত টেস্টফুল হয়। সতু একটু জোরেই বলল, যাতে ঘর থেকে প্রস্থানরত রাজশেখরের কানে কথাটা পৌঁছয়। গ্রীষ্মকালের সন্ধ্যা ঘণ্টাখানেক উতরেছে। রাত প্রায় 8:30। কাকা আর ভাইজি সিআইটি রোড ধরে হাঁটছে। সত্যশেখরের পরনে ধুতি, সিল্কের পাঞ্জাবি, পায়ে সুরতোলা চটি। কলাবতী পরেছে শাড়ি, ঠিকলো নাকে একটা হিরে মাত্র। যখনই মুখটা ঘোরাচ্ছে, রাস্তার দোকানের আলোয় ঠিকরে উঠছে দুটি। পথচারীরা তাকিয়ে তাকিয়ে দেখছে। নাকের এই নাকছাবিটা রাজশেখর দিয়েছিলেন কলাবতীর মাকে, সেই সঙ্গে আরও 1,00,000 টাকার সোনার ও জড়োয়ার গয়না। তার অঙ্গে আর একটিও গয়না নেই, অবশ্য হাত ঘড়িটাকে যদি গয়না ধরা না হয়। জামদানি শাড়ি পরে সে যখন দাদুকে দেখাতে আসে বিয়েবাড়ি যাওয়ার আগে, তখন মুগ্ধ চোখে রাজশেখর বলেন, এত সুন্দর করে সাজতে শিখলি কার কাছে? বড়দির কাছে। একটু আড়ষ্ট হয়েই কলাবতী বলেছিল, সে জানে মুখুজ্জে বাড়ির প্রশংসা শুনলেই দাদু তেলে বেগুনে হয়ে যায়। মলুর, মলয়ের কাছে? ও বাড়ির মেয়েরা আবার সাজগোজের বোঝেটা কি? হরির মেয়ের রংটাই শুধু ফর্সা। তোর এই রঙের পাশে কি মেম সাহেবদের রং দাঁড়াতে পারে? লোকে কেন যে ফর্সা ফর্সা করে হেদিয়ে মরে। কালো হচ্ছে জগতের আলো। উজ্জ্বল শ্যামবর্ণা কলাবতী নাকটা কুচকে বলল, তাহলে এবার যাই, বিয়ে বাড়ি আলো করে দিয়ে আসি। কাকার দিকে নজর রাখিস, লুচি ছ্যাঁচড়ায় যা লোভ। হাঁটতে হাঁটতে দুজনে বিয়ে বাড়ির সামনে হাজির হলো। নানান রঙের নানান চেহারার মোটর গাড়ি এসে ফটকের সামনে দাঁড়াচ্ছে। সাজগোজ করা মেয়ে, পুরুষ ও বাচ্চারা গাড়ি থেকে নামছে। ফুল দিয়ে বাংলায় স্বাগতম আর ইংরেজিতে ওয়েলকাম লেখা ফটকের মাথায়। সামনে দাঁড়ানো কিছু বয়স্ক ও আধা বয়স্ক ধুতি পাঞ্জাবি পরা লোক এগিয়ে হাতজোড় করে অভ্যর্থনা জানিয়ে তাদের সঙ্গে কথা বলছে। তারপর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে ভেতরে ঢুকে ডান দিকের না বাঁ দিকের কোন পথ ধরে যেতে হবে। ফটকটা পার হয়েই বাঁ দিক ও ডান দিকে পথ চলে গিয়েছে অর্ধচক্রাকারে একটুখানি ঘাসের জমিকে ঘিরে, এবং আবার এসে মিলেছে বাড়িতে ওঠার টানা লম্বা সিঁড়িতে। সিঁড়িতে প্রায় 10টা ধাপ।
উঠে গেলে চওড়া দালান, তার দুদিকে দুটো ঘর, সামনে তিনটে দরজা। দরজা পার হলে উঠোন, উঠোন ঘিরে চওড়া দালানের মতো রকের দুধারে দোতলায় যাওয়ার দুটো সিঁড়ি। সিঁড়ির শ্বেত পাথরগুলো ভাঙা এবং ফাটা, থামওয়ালা দায়সারা কলি করা। ফটকে ঢুকেই দুধারে আগাছা, মার্কারি পেপারের আলো ফটকের মাথায়। বাড়ির ছাদ থেকে ঝুলছে 3-4 রঙের টুনি বাল্ব। দুদিকের পথের ধারে রাখা চেয়ারে আমন্ত্রিতরা বসে। ওরা দুজন হাঁটতে হাঁটতে এসে ফটকের সামনে দাঁড়ালো। কলাবতীর হাতে সোনালি জরির ফিতে বাঁধা রঙিন কাগজে মোড়া গয়নার বাক্স, হাবিলদারি সাদা গোফ টাকওয়ালা গরদের পাঞ্জাবি গায়ে ছড়ি হাতে এক বৃদ্ধ হাসি হাসি মুখে এগিয়ে এলেন সত্যশেখরের দিকে। আপনারা কি বরপক্ষের? না না, কোনে পক্ষের, কাছেই তো বাড়ি, তাই হেঁটেই চলে এলুম। সত্যশেখর বিনীত স্বরে বলল, কিছু মনে করবেন না, আমি তো সবাইকে চিনি না। মানুর বিয়েতে এসেছেন তো? অবশ্যই। সত্যশেখর সপ্রতিভ দ্রুত উত্তর দিল, তাহলে এই ডান দিকে চলে যান। বর এখনো আসেনি, লগ্ন তো 10টায়, একটু পরেই এসে যাবে। কলকাতা ট্রাফিকের যা অবস্থা। বলতে বলতে বৃদ্ধ সদ্য আগত এক দম্পতির দিকে এগিয়ে গেলেন। আয়রে কালু। সত্যশেখর ডান দিকের পথ ধরল। কলাবতী তখন কথা বলছে সিল্কের পাঞ্জাবি কোচানো ধুতি পরা এক প্রৌঢ়ের সঙ্গে। ইচ্ছে দিদার নাতনি? প্রৌঢ়কে থতমত দেখালো। আমি বাচ্চুর জ্যাঠামশায়ের শালা, ধানবাদে থাকি। তুমি বরং বাঁ দিকের ওই চেয়ারের একটায় বসো। মুশকিল হয়েছে কি, আমি এদের বাড়ির 2-3 জনকে ছাড়া কাউকেই চিনি না। কিন্তু কিন্তু করে তিনি বললেন, ওই একই সমস্যা আমারও। ইচ্ছে দিদার নাতনির নাম যে বাচ্চু, সেটাই এই প্রথম শুনলাম। বলেই কলাবতী বাঁ দিকের পথে এগোলো। বিব্রত হয়ে ভাবল, বিয়ের কার্ডে অমিতা না সুমিতা কি যেন একটা নাম দেখেছিল। নামটা এখন আর মনে পড়ছে না। ওটা সঙ্গে করে আনলে ভালো হতো। চেয়ারগুলো ভর্তি হয়ে রয়েছে। খালি চেয়ারের খোঁজে এসে তাকাচ্ছে, তখন দেখতে পেল হাতছানি দিয়ে তাকে ডাকছেন হরি দাদু। অবাক হয়ে সে এগিয়ে গেল হরিশঙ্কর মুখুজ্জের দিকে। সিংহবাড়ির এক নাতনির বিয়েতে কিনা বকদিঘির মুখুজ্জে বাড়ির লোক নিমন্ত্রিত, তাজ্জব ব্যাপার। হরিদাদু, আপনি? কেন, আমি কি নেমন্তন্ন খেতে যাই না? আমার বহুদিনের বন্ধুর নাতনির বিয়ে, এই এতটুকু বয়স থেকে বাচ্চুকে দেখে আসছি। তারপর এধার ওধার তাকিয়ে হরিশঙ্কর বললেন, খালি চেয়ার তো একটাও দেখছি না। তুমি বরং ভেতরে গিয়ে মেয়েদের সঙ্গে বসো। বয়স্ক মহিলা মহল কলাবতীর একেবারেই ভালো লাগে না। সে বলল, এই তো বেশ দাঁড়িয়ে আছি, অসুবিধে হচ্ছে না। বর্দি আসেনি হরিদাদু? না, সন্ধে থেকে মাথা ধরেছে, শুয়ে আছে। বাচ্চুর বিয়েতে 8 ঘরার লোকের নেমন্তন্ন ভাবতেই পাচ্ছি না। সিঙ্গি বাড়ির সঙ্গে ভবতোষদের সম্পর্ক আছে, তাও জানতুম না। আমিও কি জানতুম ইচ্ছে দিদার নাতনির বিয়েতে আপনাকে দেখতে পাবো। কলাবতী হাসল। দেখল দূরে একটা চেয়ারে বসে কাকা হাত তুলে তাকে ডাকছে। ইচ্ছে দিদাকে? হরিশঙ্কর উদ্গ্রীব হলেন। লখনৌয়ে থাকেন, দাদুর পিস্তুত বোন। আচ্ছা, আমি এখন কাকার কাছে যাব, ডাকছে। অবাক হয়ে থাকা হরিশঙ্করকে রেখে কলাবতী তার কাকার কাছে এলো। হরি কাকা এখানে কেন রে? ওর বন্ধুর নাতনি বাচ্চুর বিয়ে। বাচ্চু কি মানুর বিয়ে? হরিদাদু তো বাচ্চুই বললেন। আমাদের এই এক মুশকিল, আদর করে এক একজন এক একটা নাম রাখে। কেউ ডাকবে বাচ্চু, কেউ বলবে মানু। হ্যাঁ রে, ভেতরটা একবার ঘুরে আসবি? উপহারটা তো মেয়ের হাতে দিতে হবে, চট করে দিয়ে আয়। আর সেই সঙ্গে পারলে দেখে নিবি এই ব্যাচটার পাতে এখন কি চলছে, চাটনি পর্যন্ত এসেছে কিনা। কাকা, তোমার এখনই খিদে পেয়ে গেল? কোর্ট থেকে ফিরেই তো 4টে আম দিয়ে দই আর চিড়ে খেলে। খিদে পাবে না? চুপচাপ একা বসে, এত লোক যাচ্ছে আসছে, কাউকেই চিনি না, শুধু ওই হরি কাকা ছাড়া। কিন্তু ওর সঙ্গে কথা বলা আর ইনভাইট করে চিমটি খাওয়া একই কথা। কালু, তুই একটু ভেতরে গিয়ে দেখ,
বরযাত্রীরা এসে পড়লে তখন তো ওরাই প্রায়োরিটি পাবে খেতে বসায়। তার মানে আমাদের বসতে বসতে থার্ড কি ফোর্থ ব্যাচ। তার মানে তো বেগুন ভাজার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। সত্যশেখরকে খুবই উদ্বিগ্ন দেখালো। ভেতর থেকে এক মহিলা এই সময় বেরিয়ে এসে অভ্যর্থনারত এক ভদ্রলোকের কাছ থেকে জর্দার কৌটো চেয়ে নিয়ে ফিরে যাচ্ছিলেন। সত্যশেখর তাকে ডেকে বলল, এই মেয়েটিকে একটু কোণের কাছে নিয়ে যাবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, এসো ভাই। তিনি কলাবতীর হাত ধরলেন। আসলে কি জানেন, আমাদের লোকজন খুব কম, ঠিক মতো খাতির যত্ন করতে পারছি না, তাছাড়া চিনিও না কাউকে। এসো ভাই। কলাবতীকে হাত ধরে তিনি বাড়ির ভেতর নিয়ে বাঁ দিকে সিঁড়ি ধরে দোতলায় উঠলেন। এই যে সতু, তুমি একা যে, বাবা আসেনি? সত্যশেখর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠল। হরিশঙ্কর তাকে বসার জন্য ইশারা করে বললেন, বসে পড়ো, নয়তো কেউ টেনে নেবে। ধপ করে বসে পড়ল সত্যশেখর। বাবার পা মচকে গেছে। মচকাবেই তো, দিন দিন যা মোটা হচ্ছে। তা ভবতোষ চাটুর্যের নাতনির বিয়েতে তোমরা নেমন্তন্ন পেলে কোন সুবাদে? কেন, মানু ঠাকুমা তো বাবার পিস্তুত বোন ইচ্ছা বেশি। মানু তো সম্পর্কে বাবার নাতনি, ওরা চাটুর্যে বামন হতে যাবে কেন? মানু আবার কে? কেন, আজ যার বিয়ে হচ্ছে? বিয়ে তো হচ্ছে বাচ্চুর, শিলিগুড়ি ছেলের সঙ্গে। ভুল করে খেতে ঢুকে পড়নি তো? হরিশঙ্কর মুচকি হাসলেন। তুমি আবার যা পেটুক! সিংহীরা অবশ্য খেতে ভালোবাসে, খেয়ে খেয়ে মোটা হয় আর পা মচকায়। রাগে ঝাঁ ঝাঁ করে উঠল সত্যশেখরের মাথা। কোনো ক্রমে নিজেকে সামলে বলল, ভুল আপনি করেননি তো? বাচ্চু নয়, মানুরই বিয়ে হচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা, দেখছি। খোঁজ নেওয়ার জন্য হরিশঙ্কর এধার ওধার তাকিয়ে সদ্য খেয়ে উঠে বেরিয়ে আসা একটা বেটেখাটো যুবককে ধরলেন। ভাই, বলতে পারেন যার বিয়ে হচ্ছে তার নাম বাচ্চু কিনা? যুবকটি পান চিবোনো বন্ধ করে ভ্রু কোচকাল। কয়েক সেকেন্ড ভেবে বলল, বাচ্চু হতেও পারে, আমার বউ বলতে পারবে, ওর মামাতো বৌদির ননদ হয় কোণে। আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। দাঁড়াতে আর হলো না। বাড়ি থেকে কোমরে গামছা বাঁধা একটি লোক বেরিয়ে এসে চেঁচালো, পাত পড়েছে, এই ব্যাচে যারা খাবেন তারা চলে আসুন। শুনলে তো সতু, চলো চলো, আর দেরি করো না। হরিশঙ্কর কোনই ধরে টান দিলেন। সত্যশেখর চলতে শুরু করল। সেই মহিলাটি কলাবতীর হাত ধরে বাঁ দিকের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। একতলায় উঠোনে দুধারে যে টানা লম্বা রক, তার ডাইনে ও বাঁয়ে টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। বাঁ দিকের টেবিলে তখন ধুতি পরা কোমরে গামছা বাঁধা দুটি লোক শালপাতার থালা পাচ্ছে। এইমাত্র একটা ব্যাচ খাওয়া শেষ করে উঠে গেছে। কৌতূহলবশতই কলাবতী সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ডান দিকের রকে যারা খাচ্ছে তাদের দিকে তাকালো। তার মনে হলো পাতে বেগুন ভাজা রয়েছে। ছোলার ডাল পরিবেশন করছে কালো ট্রাউজার সাদা শার্ট পরা ৩-৪ জন লোক। তাদের হাতে সাদা গ্লাভস। তার অদ্ভুত লাগলো আর একটা জিনিস দেখে, বাঁ দিকের মতো ডান দিকের টেবিলে শাল পাতা নয়, নিমন্ত্রিতরা খাচ্ছে কলা পাতায়। দুদিকে দুরকম একই বিয়ের ভোজে কি করে হয়? যাই হোক, এই নিয়ে ভাবার জন্য কলাবতী সময় আর পেল না, কেননা ততক্ষণে সেই মহিলা তাকে একটা বড় ঘরের মধ্যে এনে ফেলেছেন। সারা ঘর জুড়ে বসে রয়েছেন সাজগোজ করা মহিলারা। একদিকে সিংহাসনের মতো চেয়ারে বসে কোণে। কলাবতী এধার ওধার তাকিয়ে ইচ্ছে দিদাকে খুঁজে তাকে দেখতে পেল না। সসংকোচে কোণের দিকে সে এগিয়ে গেল। গয়নার বাক্সটা কোণের হাতে তুলে দিয়ে মৃদু স্বরে বলল, দাদুর আশীর্বাদ। মাথায় ফুলের মুকুট, কপালে চন্দন, গলায় বেলফুলের মালা এবং হাতে ও গলায় সোনার গয়না এবং গোলাপি বেনারসি পরা মেয়েটি স্মিত হেসে দুহাত জড়ো করে নমস্কার করল এবং পাশে দাঁড়ানো এক বিবাহিতা মহিলার হাতে বাক্সটি তুলে দিল। কাগজের মোড়কটা ছিঁড়ে বাক্সের ডালাটা খুলতেই তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল উত্তেজনায়। মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরোলো, হোম মা, কি দারুণ প্রেজেন্ট, মুক্ত বসানো। কই দেখি দেখি। সামনে বসা আর একজন বললেন।
গয়নার বাক্সটা তুলে ধরে সবাইকে দেখানো হলো। খাতা কলম নিয়ে একজন বিধবা উপহারের তালিকা রাখছেন। তিনি জানতে চাইলেন, কে দিয়েছে রে রাধু, নামটা বল। বাক্সটার ভিতর থেকে ছোট্ট একটা কাগজ বার করে রাধু নামের মহিলা চেঁচিয়ে পড়লেন, ইচ্ছার নাতনিকে তার শুভ বিবাহে আটখরা সিংহবাড়ির শুভেচ্ছা, আশীর্বাদক রাজশেখর। লেখাটা কলাবতীরই। ইচ্ছার সঙ্গে শুভেচ্ছা মিল দেওয়ার লোভ সে সামলাতে পারেনি। সারা ঘরে একটা গুঞ্জন। গয়নাটার দাম কত হতে পারে তাই নিয়ে ফিসফাস। একজন বলল, 2,500 টাকার কম নয়। আরেকজন বলল, শুধু মুক্তগুলোর দামই তো 2,500, ওটা বোধহয় 1,500 কম নয়। এখন সোনার দর কত করে জানো? কে একজন বলল, খুব বড়লোকের বাড়ি থেকে দিয়েছে। এইসব কথাবার্তা কলাবতী কান লাল করে শুনল। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন, বসো। একজন হাত ধরে কলাবতীকে বসিয়ে দিল। সে বসতে যাচ্ছে তখন কোমরে গামছা জড়ানো একজন দরজার কাছ থেকে বলল, যারা এই ব্যাচে বসতে চান তারা নিচে আসুন, দেরি করবেন না। শোনামাত্র কলাবতী উঠে দাঁড়ালো এবং দ্রুত দরজার দিকে এগোলো। তার খিদে পায়নি, কিন্তু কাকার পাশে তাকে বসতেই হবে। দাদুর কড়া হুকুম। সিঁড়ি দিয়ে সে নামছে, আর তারই বয়সী একটি মেয়ে খোপায় জড়ানো বেল ফুলের গোড়ে, হাতে একটা শাঁখ, ব্যস্ত হয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। দুজনের ধাক্কা লাগে প্রায়। দুজনে দুজনের মুখের দিকে তাকালো। কালু, তুই তুই সুশি? সুস্মিতা আর কলাবতী পরস্পরের দিকে সদ্য ভাজা ছানা বড়া চোখে তাকিয়ে রইল। ওরা দুজনে কাকুরগাছি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একই ক্লাসের ছাত্রী। দুজনেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আমার বৌদির খুড়তুতো বোনের বিয়ে, শিলিগুড়ি থেকে বর আসবে এখনই। তুই এখানে? বলছি। কলাবতী এখন নিশ্চিত হয়ে বুঝে গেল বড় রকমের একটা ভুল সে করে ফেলেছে। ভুলটা যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। এ বাড়িতে কি আর একটা বিয়ে হচ্ছে? কলাবতীর গলায় সন্দেহের সুর। দেখ না কি মুশকিল হচ্ছে। আমাদের লোক ওদিকে চলে যাচ্ছে, ওদের লোক আমাদের দিকে চলে আসছেন। সেই জন্য তো সদর গেটে লোক দাঁড় করিয়ে রাখা হয়েছে। সুশি মেশিন গানের মতো তরবর করে বলল, একটা বাড়িতে দুটো বিয়ে, পার্টিশন করে আলাদা করারও ব্যবস্থা নেই। বিয়ে বাড়ির যে এত ডিমান্ড কে জানতো। বাড়িওয়ালা বলল দেরি করে ফেলেছেন, আরও 2 মাস আগে এলে গোটা বাড়িটাই পেতেন। এখন আপনাদের শেয়ার করে নিতে হবে। রাজি থাকেন তো এখনই অ্যাডভান্স করুন। যত বিয়ে বাড়ি এদিকে রয়েছে সব তো ভাড়া হয়ে গেছে, কি আর করা যায়, অগত্যা ভাগাভাগি করেই নিতে হলো। এরপর গলা নামিয়ে সুশি বলল, হ্যাঁ রে কালু, তুই ভুল করে এদিকে চলে আসিসনি তো? ওদের পাশ দিয়ে হুড়মুড় করে মেয়েরা নিচে নেমে যাচ্ছে নতুন ব্যাচে বসার জন্য। সিঁড়ির একধারে সরে গিয়ে কলাবতী বলল, বোধ হয়। তারপর উৎফুল্ল হওয়ার ভান করে কলাবতী বলল, তোর বৌদি তো আমারও বৌদি, বৌদির বোন তো আমারও দিদি। দিদির বিয়েতে এসেছি মনে করলেই আর গন্ডগোল নেই। তবে ওদিককার লোকেরা না জানলেই ভালো। দাদুর পিস্তুত বোনের নাতনি, কাউকে জীবনে চোখে দেখিনি, শুধু ইচ্ছে দিদাকে ছাড়া। চল, তোদের বিয়ের খাওয়াটাই খাবো। কথাগুলো বলার সময় কলাবতীর মনের মধ্যে খচখচ করছিল একটাই কথা, দাদু শুনলে কি বলবে। অত দামি একটা গয়না কিনা ভুল জায়গায় দিয়ে এলুম। তুই একা এসেছিস? সঙ্গে কাকাও আছে। ভুল নেমন্তন্নে এসেছি জানলে লজ্জায় পড়ে যাবে। এতক্ষণে হয়তো খেতে বসে গেছে। সে আমি ম্যানেজ করে দেব, চল তাড়াতাড়ি, বসার জায়গা পাস কিনা দেখ। কলাবতীর হাত ধরে সুশি টেনে নিয়ে চলল। টানা লম্বা টেবিলগুলো তখন ভরে গেছে। কলাবতী গলা তুলে দেখার চেষ্টা করলো কাকাকে, এবং দেখতেও পেল। সত্যশেখর তখন সামনে দাঁড়ানো এক মহিলাকে হাত নেড়ে প্রাণপণে কি যেন বোঝাচ্ছে, আর এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ কলাবতীকে দেখতে পেয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে উঠে চিৎকার করল, কালু, কালু, এই যে এখানে তোর জায়গা রেখেছি, চলে আয়। সুশি, ওই যে কাকা। ভিড়ের মধ্যে দিয়ে কলাবতী এগিয়ে গেল, পেছনে সুশি। এই দেখুন, মিথ্যে কথা বলিনি, শুধু শুধু চেয়ার আটকে রাখিনি। সত্যশেখর উদ্ভাসিত মুখে মহিলার দিকে তাকালো।
বেজার মুখে সরে যাওয়ার সময় মহিলা বললেন, কি অনাথ সৃষ্টির নিয়ম, যে আগে আসবে সেই তো আগে বসবে। কাকা ভালো আছেন? আপনি যে আসবেন ভাবতেই পারিনি। সুশি কয়েকবার কলাবতীদের বাড়িতে এসেছে, সত্যশেখরকে এসে চেনে। সত্যশেখরের পাশের চেয়ারটা খালি, তার পাশের চেয়ারে হরিশঙ্কর। তার মুখ গম্ভীর হয়ে গেল। মুখটা আর চোখে দেখে নিয়ে সত্যশেখর বলল, আসবো না মানে? ইচ্ছে পিসির নাতনির বিয়েতে আসবো না? মুহূর্তের জন্য সুশীর মুখ হতবম্ব হয়ে স্বাভাবিক হলো কোনো কলাবতীর চিমটি খেয়ে। তা তো জানি। সুশীর মুখ হাসিতে ভরে গেল। ইচ্ছে দিতে তো সন্ধ্যে থেকে আপনার কথাই বলছিলেন। এই সময় একটা হইচই ব্যস্ততা বিয়ে বাড়িতে পড়ে গেল। শোনা গেল, বর এসেছে, বর এসেছে। সুশি চঞ্চল হয়ে উঠল। কাকা আমি যাই, বরণের সময় শাঁখ বাজাতে হবে, লজ্জা করে খাবেন না কিন্তু। না না, লজ্জা কেন করব? সত্যশেখর আশ্বস্ত করল সুশিকে। ওদিককার মতো ক্যাটারিং সার্ভিস তো এদিকে নয় যে চেয়ে চেয়ে খেতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো। হরিশঙ্কর চোখ বুজে গলা চুল করছিলেন। সুশি চলে যাওয়ার পর বললেন, মেয়েটি কে কালু? কলাপতি টেবিলের তলা দিয়ে প্রায় হামা দেওয়ার মতো অবস্থায় শরীর গলিয়ে এধারে উঠে এসে চেয়ারে বসল। সুশি তো ইচ্ছে দিদার ভাসুরের নাতনি, আমার বন্ধুও। বেগুন ভাজা সহযোগে খান ছয়েক লুচি শেষ করে সত্যশেখর ছোলার ডাল পরিবেশনকারীকে আরও 2 হাতা দিন বলেই কলাবতীর কাছে ফিসফিসিয়ে জানতে চাইল, ইচ্ছে দিদার সঙ্গে দেখা হলো? কলাবতী অস্ফুটে বলল, আমি এসেছি কি না জানতে চাইল। হুম। যাওয়ার আগে একবার দেখা করে যাওয়া উচিত, কি বলিস? কলাবতীর মুখ দিয়ে এবার কোনো শব্দ বেরোলো না। আর চোখে দেখল কাকার পাতে কুমড়োর ছোকার একটা ঢিপি বসিয়ে দিয়ে লোকটি বলল, আপনাকে পরিবেশন করে সুখ আছে, খাইয়ে লোক তো আর দেখা যায় না। ফ্রাই হয়েছে? হয়েছে। সত্যশেখর উত্তেজিত হয়ে চেয়ার থেকে 4 ইঞ্চি উঠে আবার বসে পড়ল। আপনি পরিবেশন করবেন তো? করব, হরিশঙ্কর মন্তব্য করলেন। এত ভালো ভালো জিনিস থাকতে সতুর নজর যত সব অখাদ্যের দিকে। 8টা ফ্রাই খেয়ে সত্যশেখর জানিয়ে দিল, কালু আর কিছু খাবো না, শুধু কয়েক টুকরো মাছ, ব্যাস আজকের মতো শেষ। দাদু বলে দিয়েছে তোমার উপর নজর রাখতে। নিশ্চয়ই রাখবি, খাইয়ে লোক তো আর দেখা যায় না, দেখে নে, খুব ভালো করে নজর করে দেখ। ভালো রান্নার মতো ভালো করে খাওয়াও একটা শিল্প, একটা আর্ট। আর্টের প্রদর্শনীতে সত্যশেখর জুড়ে দিল গোটা কয়েক পান্তুয়া এবং সোজা বর্ধমান থেকে আনা হয়েছে শুনে প্রায় 400 গ্রাম সীতাভোগ। অবশেষে একসময় হরিশঙ্করকে বলতে হলো, সতু, আমরা যে উঠতে পারছি না, এবার ক্ষান্ত হও। হাত ধুয়ে সবাই বসে আছে। খুবই লজ্জা পেয়ে সত্যশেখর দইয়ের মালসা হাতে দাঁড়িয়ে থাকা পরিবেশকের দিকে মাথা নেড়ে চেয়ার থেকে উঠে পড়ল। জলে গ্লাসে হাত ডুবিয়ে রুমালে আঙুল মুছতে মুছতে সে বলল, কালু, এবার তো ইচ্ছে পিসির সঙ্গে একবার দেখা করা উচিত। কলাবতীর এখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। বিনা উপহারে তারা যাবে কি করে কোণে দেখতে? দাদুর মান সম্মান তো ধুলোয় গড়াগড়ি যাবে। তার থেকে বরং কেটে পড়া উচিত। কাকা তো জানেই না কার জন্য আনা উপহার সে কাকে দিয়ে ফেলেছে। কাকা বড্ড গরম, একটু বাইরে বসে গিয়ে। তাই চল, জিরিয়ে নিয়ে ইচ্ছে পিসির সঙ্গে দেখা করব। ওরা ভিড় ঠেলে বেরিয়ে আসছে, তখন দোতলার ডান দিকের বারান্দা থেকে জলদমন্দ্র কণ্ঠে শোনা গেল, কালু না? এ গলা ইচ্ছে দিদা ছাড়া আর কারো হতে পারে না। কলাবতীর বুকের মধ্যে কাঁপন লাগলো। সে মুখ তুলে তাকিয়ে দেখল যা ভয় করেছিল সেটাই ইচ্ছে দিদার চেহারা নিয়ে দাঁড়িয়ে। এত দেরি করলে কেন? ওপরে এসো, তোমার কাকা আসেনি? কলাবতী মাথাটা কাত করে আঙুল দিয়ে কাকাকে দেখালো। ওপরে এসো। কাকা ওপরে যেতে বলছে। চল, এই এক পেট খেয়ে আবার সিঁড়ি ভাঙা। হ্যাঁ রে, এত দেরি করলে কেন বললেন কেন?
তুই তো অনেক আগে ওপরে গিয়ে উপহারটা দিয়ে এসেছিস। ইচ্ছে পিসির সঙ্গে দেখাও হয়েছে বললি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সত্যশেখর বলল, কাকা, একটা বিশাল ভুল হয়ে গেছে। দোষটা অবশ্য আমারই। আমি যে একটা গাধা, আজ তা টের পেলুম। উফ, দাদু শুনলে কি যে বলবে। কি হয়েছে? সত্যশেখর সিঁড়ি ভাঙা বন্ধ করে উৎকণ্ঠিত চোখে তাকালো। ডান দিকে সিঁড়িতে না উঠে বাঁ দিকে উঠে পড়েছিলুম, আর সেখানেই কনের হাতে উপহারটা দিয়ে এসেছি। করেছিস কি? অত দামি গয়না দিয়ে দিলি, এখন কি হবে? ফিরিয়ে আনবো? পাগল হয়েছিস? ওপরে চল, আর নয়তো এখান থেকেই সটকে পড়ি। না না, সেটা বৃষ্টি দেখাবে। দিদা তো আমাদের দেখে ফেলেছে। চলো ওপরেই যাই। কাকা আর ভাইজি এক গাল হাসি নিয়ে বারান্দায় ইচ্ছেময়ী সামনে দাঁড়ালো। চওড়া বারান্দা তখন নিমন্ত্রিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে গিজ গিজ করছে। সত্যশেখর কোনো ক্রমে শরীরটা সামনে ঝুঁকিয়ে প্রণাম করল। কলাবতীও। কত ছোট তোমাকে দেখেছিলুম, আর আজ দেখছি। চলো, আমার নাতনিকে দেখবে, এই পাশের ঘরেই। ইচ্ছেময়ীর কথা শেষ হতে না হতেই ঘর থেকে হুড়মুড়িয়ে মেয়েরা বেরোতে শুরু করলো। বর এসেছে, বর এসেছে বলে। ধাক্কা সামলাতে সামলাতে সত্যশেখর বলল, কালু, বর আসা কখনো দেখেছিস? দেখার মতো একটা জিনিস। না কাকা, কখনো তো দেখিনি। আমার খুব দেখতে ইচ্ছে করছে। কলাবতী আদুরে গলায় বলল। তাহলে দেখবি, চল। পিসিমা, কালুকে একটু দেখিয়ে আনি। সত্যশেখর কথা শেষ করেই ভাইজির হাত ধরে টানল। দেরি করো না, তাড়াতাড়ি এসে কোণে দেখে যেও। নিশ্চয়ই দেখবো। যেতে যেতে সত্যশেখর বলল, যা খিদে পেয়েছে, তাড়াতাড়ি তো ফিরতেই হবে। দুধদার করে সিঁড়ি দিয়ে নেমে বরের মোটর গাড়ি ঘিরে থাকা ভিড়টার পাশ কাটিয়ে ফটক দিয়ে বেরিয়ে এসে দুজনে প্রায় দৌড়ে 100 মিটার অতিক্রম করে দাঁড়িয়ে পড়ল। হাঁফাতে হাঁপাতে সত্যশেখর বলল, আর পারছি না রে, একটু জিরোই। যাক, প্রণামটা তো করা হয়েছে, এতেই মনে করে রেখে দেবেন আমরা গেছলুম। কাকা, দাদুকে কি বলবো? বলবি পেট ভরে খেলুম, রান্না খুব ভালো হয়েছে। আর উপহারের গয়নাটা যে ভুল কনেকে দিয়ে এলুম। আমি কিন্তু দাদুকে মিথ্যে কথা বলতে পারবো না। বলবি না, বাবাকে তোর থেকে বেশি আমি চিনি। সত্যি কথা বললে 7 খুন মাফ করে দেবে। কলাবতীর কাছ থেকে সব শুনে রাজশেখর ঘরের কড়ি বর্গা কাঁপিয়ে হাসতে শুরু করলেন। দরজার বাইরে দাঁড়িয়ে দুরু দুরু বুকে অপেক্ষা করছিল সত্যশেখর। এইবার ঘরে ঢুকল। জানো বাবা, হরি কাকা আর একটু হলেই ধরে ফেলেছিল, কিন্তু কালুর বন্ধু সুশি এমন ম্যানেজ করে দিল যে আমি পর্যন্ত টের পাইনি কালুর ডাইনে বাঁয়ে গুলিয়ে ফেলেছে। ঠিক বলছিস, হরি ধরতে পারেনি। ওকে বিশ্বাস নেই, তলে তলে ঠিক খোঁজ নেবে। ধরতে পারলে চারদিকে বলে বেড়াবে রাজু ছেলেটা হাঁদা, নাতনিটা বোকা। সিংহীদের চিমটি কাটার সুযোগ পেলে তো ছাড়বে না। কালু, এ নিয়ে তুই চিন্তা করিস না। উপহারটা যেই পাক, একটা কোণে তো পেয়েছে, ব্যাস। ইচ্ছের নাতনিকে আমি একটা কিছু পরে দেব। তোর বন্ধু সুশিকে একদিন নেমন্তন্ন কর, ওর সঙ্গে ভালো করে আলাপ করব। মেয়েটি আমাদের মান রক্ষা করে দিয়েছে। নেমন্তন্ন করার আগেই দুদিন পর বিকেলে সুশি এসে হাজির হলো কলাবতীদের বাড়িতে। সঙ্গে ওর দাদা সমীর আর বৌদি চঞ্চলা। ওরা দেখা করতে চায় রাজশেখরের সঙ্গে। সমীরের হাতে একটা অ্যাটাচি কেস। কি ব্যাপার রে? ভয়ে ভয়ে কলাবতী জিজ্ঞেস করল সুশিকে। ব্যাপার গুরুতর। তুই যে উপহারটা বাচ্চুদিকে দিয়ে এসেছিস, সেটা ফিরিয়ে দিতে দাদা এসেছে। বাচ্চুদি তো কিছুতেই নেবে না। আমরাও ওই উপহার গ্রহণ করতে পারবো না। ভুল করে দেওয়া অন্যের জন্য অত দামি জিনিস কি নেওয়া যায় তুই বল? কিন্তু একবার দিয়ে ফেলা উপহার দাদুই বা ফিরিয়ে নেবেন কি করে? তাতে তো ওর মর্যাদা থাকবে না। বারান্দার এক কোণে দাঁড়িয়ে বিপন্ন মুখে দুজন পরস্পরের দিকে তাকিয়ে রইল। তখন বৈঠকখানায় রাজশেখর আলাপ করছিলেন সমীর আর চঞ্চলার সঙ্গে। পায়ের ব্যান্ডেজ খুললেও লাঠি হাতে রাজশেখর
সাবধানে চলাফেরা করছেন। সমীর পূর্ব রেলের অফিসার, থাকে আসানসোলে। আরে বলতা আমি চিনব না? হুগলি জেলার প্রায় সব গ্রামেরই নাম আমি জানি। আমাদের আটঘরা থেকে 10-12 মাইল বড়জোর, খুব বর্ধিষ্ণু জায়গা বলতা। স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, অনেক সরকারি দফতর হয়েছে, টেলিফোন আছে, প্রচুর টিভি সেট, একটা ব্যাংকও আছে, কলেজও নাকি হবে শুনেছি। রাজশেখর তার নিজের জেলার প্রসঙ্গ পেলে একটু সোজা হয়ে বসেন। উত্তেজিত হয়ে ওঠার এটা প্রাথমিক লক্ষণ। ঠিকই শুনেছেন, আমরা একটা জমি দিতে চেয়েছিলাম, কিন্তু যারা কলেজ করার জন্য উদ্যোগী হয়ে কমিটি করেছে তারা জমিটা নিতে চায়নি। সমীরের স্বরে ক্ষেত ফুটে উঠল। কেন? খুব বেশি দাম চেয়েছিলে? আগে না, নিঃশর্ত দান করব বলেছিলুম। প্রায় 5 বিঘে জমি বাস রাস্তার ওপর, কাছেই পোস্ট অফিস, থানা, জায়গাটা নির্জন। একটা বিশাল দিঘি আছে আমাদের বাড়ির পিছন দিকে, কলেজ করার আইডিয়াল জায়গা। তাহলে? জমিতে ভূত আছে, ওখানকার লোকেদের বিশ্বাস, প্রায় 150-200 বছরের বিশ্বাস। তাই ওই জমিতে কেউ পা পর্যন্ত রাখে না, গরু ছাগল পর্যন্ত চড়তে দেয় না। জমিটায় পা রাখলে নাকি তার মৃত্যু অবধারিত। শুনেছি অনেকে নাকি মারাও গেছে, তবে আমরা শুধু শুনেই এসেছি ছোটবেলা থেকে, চোখে দেখিনি। জমিটা এখন জঙ্গল হয়ে আছে, পেয়ারা গাছে পেয়ারা হয়, বেল গাছে বেল, কুল গাছে কুল, কেউ পারতে যায় না। ফল হয় আর গাছেই থাকে, তারপর জমিতে পড়ে পচে যায়। আমাদের বাড়ির লাগোয়ায় পুরনো ভাঙা বাড়ি আর পুরো একটা শিব মন্দির, আর তার গায়েই জমিটা। আশ্চর্য তো। রাজশেখর টান টান হয়ে বসলেন। খুব ইন্টারেস্টিং। একবিংশ শতাব্দীতে আমরা পা দিতে চলেছি, আর আমার জেলার লোক কিনা এখনো ভূত প্রেতকে ভয় পায়। রাজশেখরকে যত না অবাক তার থেকেও বেশি লজ্জিত দেখালো। এই সময় কলাবতী ও সুশি বৈঠকখানা ঘরে ঢুকল। এতক্ষণ ওরা বাইরের বারান্দায় সলা পরামর্শে ব্যস্ত ছিল আর ঘরের কথাবার্তা শুনছিল। দাদু, কলাপতি রাজশেখরের গা ঘেঁষে বসল। দাদুর একটা হাত নিজের হাতে তুলে নিল। দাদু, তোমার জেলার লোকেদের পক্ষে এটা নিশ্চয়ই খুব লজ্জার, তাই না? নিশ্চয়ই। ভূতে বিশ্বাস করে কারা? ভীতু কুসংস্কারাচ্ছন্ন লোকেরা। তাহলে এই ভূতের ভয়টা তো ভেঙে দেওয়া উচিত, কি বলো? ভাঙবেটাকে? আমার পাটায় এখনো তেমন জোর ফেরেনি, নইলে আমি গিয়ে একবার ভাবতো, কলেজ করার জন্য অত বড় একটা জমি কিনা ভূতের মাঠ হয়ে পড়ে আছে, কলেজ হবে না? তুমি নাই বা গেলে, সিঙ্গি বাড়িতে কি আর লোক নেই? সুশি দেশের বাড়িতে যাচ্ছে সামনে শনিবার, আমিও ওর সঙ্গে বলতায় যাব, দেখব ভূত আমার ঘাড় মটকাতে পারে কিনা। কলাবতী বাঁ হাতের তালুতে ডান হাতের ঘুষি বসালো। রাজশেখর উত্তেজিত হয়ে বললেন, অবশ্যই যাবি। সিঙ্গিরা ভূত প্রেত দৈত্য দানকে কোনো দিন ভয় করেনি। শুধু একবার মাত্র আমার বাবা সোমেন্দ্রশেখর ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে পাঞ্জাব ইউনিভার্সিটির ক্রিকেট ম্যাচে ভয় পেয়েছিলেন মোহাম্মদ নিসারকে ফেস করতে গিয়ে। বলেছিলেন বল হাতে যখন ছুটে আসছিল তখন ওকে দেখে হাঁটু দুটো একটু কেঁপে উঠেছিল। ব্যাস, সারা সিংহী বংশের হিস্ট্রিতে ওই একটাই ভয় পাওয়ার কেস পাওয়া গেছে। ভূতেরা কি নিসার লারুডের থেকেও ভয়ঙ্কর? নিশ্চয়ই যাবি। কিন্তু দাদু, গলা খাকারি দিয়ে সুশি এবার বলল, এটা কিন্তু খুব ঝুঁকি নেওয়ার ব্যাপার হয়ে যাবে। বলতার লোকেরা 150-250 বছর ধরে, মানে বর্গির আমল থেকে বিশ্বাস করে আসছে ওই মাঠে অপদেবতা বাস করে। শুধু শুধু কি আর বিশ্বাস করে? নিশ্চয়ই ভূত টুত তারা দেখেছে। না দাদু, কালুর ওখানে গিয়ে কাজ নেই, কিছু একটা হয়ে টয়ে গেলে। ওহ, তুমিও দেখছি 18th সেঞ্চুরিতে পড়ে রয়েছো। হতাশ স্বরে কথাটা বলে সোফায় গা ছেড়ে দিয়ে রাজশেখর চোখ বুঝলেন। সমীর ও চঞ্চলা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল।
সমীর টেবিলে রাখা অ্যাটাচি কেসটা খুলল। যে জন্য আমরা এসেছি জ্যাঠামশাই, সমীর কুণ্ঠিত স্বরে বলল। কি জন্য? রাজশেখর চোখ খুললেন। সমীরের হাতে গয়নার বাক্সটা দেখেই তার ভ্রু কুঁচকে উঠল, অথবা বলা যায় সিংহের কেশর ফুলে উঠল। এটা কি? গর্জনই বলা যায় রাজশেখরের প্রশ্নটিকে। সমীর কিন্তু ঘাবড়ালো না, শান্ত ও দৃঢ় স্বরে এসে বলল, এটা আমাদের বাচ্চুর জন্য আপনি পাঠাননি, ইচ্ছার নাতনিকে দিচ্ছেন বলে এই কাগজটায় লেখা রয়েছে। এ জিনিস বাচ্চু নেবে না, ফেরত দেওয়ার জন্য আশা করব তার অপরাধ আপনি ক্ষমা করবেন। সারা ঘরে শব্দ নেই, সব চোখ রাজশেখরের মুখের দিকে। কঠিন মুখটি ধীরে ধীরে কোমল হয়ে এলো, দুই চোখে ফুটে উঠল কৌতুক মেশানো স্নেহ। ধীর স্বরে তিনি বললেন, দুটো শর্তে নিতে পারি। ইচ্ছার নাতনিকে কিছু একটা দেব বলে মনস্থির করেছি, সেটা দেব বাচ্চুকে নিজের হাতে। ওকে একদিন আমার কাছে নিয়ে আসবে। দ্বিতীয় শর্ত, কালু বলতায় যাবে। কিছু একটা হয়ে টয়ে গেলে এই ভয়ে সিঙ্গি বাড়ির মেয়ে গর্তে লুকিয়ে থাকবে আমি বেঁচে থাকতে, তাই কখনো হয়? দুটো শর্তই আমরা মানব। এতক্ষণে কথা বলল চঞ্চলা। কলাবতী দুহাত তুলে লাফিয়ে উঠল, তাকে জড়িয়ে ধরল সুশি। কালু, এবার এদের মিষ্টি মুখ করানোর ব্যবস্থা কর। এই প্রথম এরা আমাদের বাড়িতে এসেছে। কলাবতী ভেতরে গিয়ে দাদুর নির্দেশ জানিয়ে এলো মুরারিকে। কলাবতী কবে, কার সঙ্গে, কিভাবে বলতায় যাবে, রাজশেখর সেই সব বিষয় জেনে নিচ্ছিলেন। আর দেশের বাড়ির খবরও। দেশের বাড়িতে থাকেন আমার দাদা, বিয়ে করেননি, একা মানুষ, বয়সে আপনার থেকে একটু ছোটই হবেন। আমরা ওকে ডাক নামেই ব্যাং কাকা বলে ডাকি। সমীর জানাতে লাগলো রাজশেখরকে তাদের দেশের বাড়ির কথা। জমি জমা, চাষবাস, ফলের বাগান, মাছ চাষ, সবকিছুই দেখাশোনা, বিক্রি টিক্রি করা ব্যাং কাকাই করেন। দোতলা বাড়ি, 7-8খানা ঘর, সবই পড়ে আছে। বছরে এক আধবার আমরা যাই। আমি তো 1.5 বছর যাইনি। সুশি তো তবু গত বছর গেছিল। ব্যাং কাকার খেলাধুলোয় খুব উৎসাহ। বোলতা স্পোর্টিং ক্লাব, বিএসসির আজীবন প্রেসিডেন্ট। টাকা দিয়ে ক্লাবটাকে উনিই চালান। আমরা কেউ গেলে উনি খুব খুশি হন। এই যে বললে একটা পোড়ো শিব মন্দির আছে, ওটা কবেকার? রাজশেখর কৌতূহল ভরে জানতে চাইলেন। লোকমুখে শুনেছি ওটা নাকি বর্গীদের প্রতিষ্ঠা করা। তার মানে পলাশির যুদ্ধের 15 বছর আগে, নবাব আলীবর্দী খাঁর আমলে। নাগপুর থেকে মারাঠি বর্গীরা ঘোড়ায় চেপে আসতো লুটপাট করতে। নিষ্ঠুরভাবে খুন করে আগুন লাগিয়ে ছাড়খাড় করে দিয়েছিল বাংলাকে। রাজশেখর বললেন। ওদের রণহুঙ্কার ছিল হর হর মহাদেব। শিবের ভক্ত ছিল ওরা। ওদের আসার খবর পেলেই গ্রাম ছেড়ে মানুষ পালাতো, চঞ্চলা বলল। তখনই তো বাচ্চাদের ভয় দেখাতে ঘুম পাড়ানি ছড়াটা তৈরি হলো। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এখন অবশ্য এই ছড়ায় বাচ্চারা আর ভয় পায় না, কিন্তু ভূতের ভয় পায়। তবে শুধু আমাদের কেন, সারা পৃথিবীর বাচ্চারা ভয় পায়, আর সেই জন্যই তো ভূতের গল্প শুনতে চায়, সমীর বলল। কিন্তু বর্গীরা শিব মন্দিরটা তৈরি করেছিল, এটা কি বিশ্বাস করা যায়? রাজশেখর তার সন্দেহটা জানালেন। আমি তো করি না, সমীর বলল। বর্গীরা তো লুটপাট করে চলে যেত, তাদের অত সময় কোথায় মিস্ত্রি খাটিয়ে 6-7 মাস ধরে মন্দির তৈরি করার। তবু বোলতার লোকের ধারণা মন্দির নাকি বর্গীরা তৈরি করেছে। আর ভূত তৈরির গল্পটা শুনবেন? ট্রে হাতে আম, লিচু, তালশাঁস, সন্দেশ আর ঘোলের শরবত নিয়ে মুরারি ঘরে ঢুকল। রাজশেখর বললেন, প্লেটগুলো খালি করতে করতে বলো তোমার ভূত তৈরির গল্প। সমীর কাঁটা দিয়ে এক টুকরো আম মুখে ভরে শুরু করলো। আমাদের এখনকার বাড়ি থেকে 60-70 গজ দূরে পুরনো বাড়িটা। পূর্বপুরুষরা একটা গড় তৈরি করেছিলেন, তাই লোকে বাড়িটাকে বলতো গড় বাড়ি। জায়গাটার নামও হয়ে যায় গড়বাড়ি। এখন গড়বাড়ি একটা ধ্বংসস্তূপ। এই গড়ের পাশেই একটা প্রকাণ্ড দিঘি খোঁড়া হয়।
এখন সেটা বুঝে বুঝে আর আগের মতো নেই। দিঘিটাকে বলা হতো গড়ের দিঘি। জংলা আগাছায় ভরা এই দিঘি সংস্কার হয়নি। মাছ আছে কিন্তু প্রচুর। বছরে একবার মাছ বিক্রি করেন ব্যাংক কাকা। এই দিঘির কিনারেই শিব মন্দির। মন্দিরটাকে জড়িয়ে আছে একটা অশ্বত্থ গাছ। দূর থেকে মনে হয় জটা জুট ভরা একটা বিশাল মাথা। মন্দিরের গা বেয়ে নেমেছে মোটা মোটা ঝুড়ি আর ডালপালা। কত যুগ যে পুজো হয় না তা বলতে পারবো না। 150-200 বছর তো হবেই। শিব মন্দিরে যেতে হলে ওই ভূতের জমির ওপর দিয়ে যেতে হবে, নয়তো দিঘির দিক দিয়ে নৌকোয় করে যেতে হবে। অতএব কেউ আর শিব মন্দিরের ধারে কাছে মারাতো না। ফলে পুজো টুজো বন্ধ হয়ে যায় আপনা থেকেই। তখনকার দিনে ডাকাতের খুব ভয় ছিল। ডাকাতির হাত থেকে বাঁচার জন্য গড়বাড়ির নিচে একটা পাতাল ঘর তৈরি করা হয়েছিল। সেটা লম্বায় কতটা চওড়ায় কতটা তা আমরা জানি না, কেননা কেউই কোনোদিন ওই পাতাল ঘরটা চোখে দেখিনি। মাটির নিচে ঘর, সেখানে যাওয়ার রাস্তা বা সিঁড়িটা কোথায় তাও আমরা জানি না। কেউ জানার চেষ্টাও কখনো করেনি। শুনেছিলাম আজ থেকে 125 বছর আগে এক ইংরেজ ম্যাজিস্ট্রেট পাতাল ঘরের সত্যতা যাচাইয়ের জন্য গড়ের মাঠের খানিকটা খোঁড়াখুড়ি করেছিলেন, কিন্তু কাজটা শেষ হওয়ার আগেই তিনি বদলি হয়ে যান। কাজ আর এগোয়নি। খোঁড়াখুড়িতে 2-4খানা ছোট ছোট পাতলা ইট বেরিয়েছিল, তাতে দেবনাগরী অক্ষরে কোনো নামের অদ্যাক্ষর লেখা ছিল। আমি কেন, আমার ঠাকুরদার বাবাও সেই ইট চোখে দেখেনি। রাজশেখর সকলের খাওয়া দেখা আর সমীরের গল্প শোনা দুটো কাজ একসঙ্গেই সারছিলেন। খালি প্লেটগুলোর দিকে তাকিয়ে তিনি বললেন, আর দুটো আমদিক। না না, আর না। সমীর মাথা নাড়ল। সন্দেশ? সমীরের মাথা স্থির রইল এবার। মুরারি! রাজশেখর হাঁক দিলেন। বলো তারপর। সমীর শুরু করল। তারপর বর্গীদের কথা। ধনী লোকেদের বাড়িতে তখন খুব ডাকাত পড়ত। ডাকাত আসছে শুনলেই টাকা কড়ি গয়না দামি জিনিসপত্র নিয়ে একটা সুড়ঙ্গ পথ দিয়ে ওই লুকোনো পাতাল ঘরে বাড়ির সবাই আশ্রয় নিত। ডাকাতরা চলে গেলে বেরিয়ে আসতো। সুড়ঙ্গ পথটা যাতে ডাকাতরা আবিষ্কার করতে না পারে সেজন্য সেটা বাইরে থেকে বন্ধ করে তালা চাবি দিয়ে চাবিটা খুব বিশ্বাসভাজন কাউকে দিত। চাবি নিয়ে সেই লোকটি বাড়ির কাছাকাছি একটা ঝাঁকড়া গাছে উঠে লুকিয়ে বসে থাকত। ডাকাতদের আসা আর চলে যাওয়া দেখার পর লোকটা গাছ থেকে নেমে এসে চাবি দিয়ে তালা খুলে দিত। বোলতার দিকে বর্গিরা আসছে খবর পেয়ে আমাদের পূর্বপুরুষরা তাদের সঞ্চিত ধনসম্পত্তি নিয়ে গড়বাড়ি থেকে সুড়ঙ্গপথে পাতাল ঘরে পালিয়ে আশ্রয় নেন। তাদের একজন বিশ্বস্ত কাজের লোক সুড়ঙ্গের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা চাবি দিয়ে দিঘির পাড়ে একটা পুরনো তেঁতুল গাছে উঠে লুকিয়ে বসে থাকে। এদিকে বর্গিরা ঘোড়ায় চড়ে এসে হাজির। গ্রামের লোকজন যার যা কিছু সম্বল ছিল তাই নিয়ে আগেই পালিয়েছে। বর্গিরা গড়বাড়িতে ঢুকে দেখল চারিদিকে ভোঁভা। গোয়ালে গরু পর্যন্ত নেই। বড় বড় সিন্দুকের ডালা খোলা, ভিতরে সোনার একটা দানাও নেই। অগত্যা তারা হতাশ হয়ে বলতা ছেড়ে চলে গেল। কিন্তু 2-4 জন বর্গী নাকি তখনও গড়বাড়ির আশেপাশের জঙ্গলে ঘুরছিল। যে বিশ্বস্ত কাজের লোক তেঁতুল গাছের মগডালে চড়ে বসেছিল সে যখন দেখল বর্গীরা চলে গেছে তখন সে গাছ থেকে নেমে গড়বাড়ির দিকে এগোলো তালা খুলে দেওয়ার জন্য। যে বর্গীগুলো জঙ্গলে ঘুরছিল তাদের একজনের চোখে পড়ে যায় ওই চাকরটা। ব্যাস, সঙ্গে সঙ্গে পাকড়াও আর খবর বার করার জন্য অকথ্য মার। কিন্তু শত অত্যাচারেও বর্গীরা তার মুখ দিয়ে একটা কথাও বার করতে পারল না। তখন প্রচণ্ড রাগে তারা তলোয়ার দিয়ে কাজের লোকটার মুন্ডু ছেদ করে। সমীর জল খাওয়ার জন্য কথা বন্ধ করল। মুরারির নতুন করে আনা সন্দেশের প্লেট তখনও খালি হয়নি। একটা সন্দেশ তুলে নিয়ে সমীর আবার শুরু করল। এখানে 2 রকম গল্প বলতে চালু আছে। একটা হলো বর্গীরা কাজের লোকটাকে মেরে ফেলার পর তার শরীর তল্লাশ করে সুড়ঙ্গের চাবি পেয়ে যায়।
এরপর খোঁজাখুঁজি করে সুড়ঙ্গের দরজাও বার করে ফেলে। তারপর অন্য বর্গীদের ডেকে এনে পাতাল ঘরে যারা লুকিয়েছিল তাদের কচু কাটা করে তাদের সর্বস্ব লুট করে চলে যায়। সেই মৃতরাই নাকি পরে ভূত হয়। আর একটা গল্প হলো, সেই কাজের লোকটাকে খুন করে লাশটা ফেলে রেখে বর্গীরা নাকি চলে যায়। ওদিকে পাতাল ঘরে আশ্রয় নেওয়া লোকেরা তো আটকা পড়ে থাকে, চাবিটা তো লাশের পোশাকের মধ্যে। অবশেষে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে ধুঁকতে ধুঁকতে সেই লোকগুলো দরজা বন্ধ পাতাল ঘরের মধ্যে একে একে মারা যায়। এরাই পরে ভূত হয়েছে। সমীর হাসল। তার গল্প আর সন্দেশ দুটোই শেষ। কিছুক্ষণ সবাই চুপ। প্রথম কথা বলল কলাবতী। আচ্ছা দাদু, ভূতেরা কতদিন বাঁচে? যতদিন মানুষের মনে ভয় থাকে ততদিন বাঁচে। তবে এই গড়বাড়ির পাতাল ঘরের ভূতেদের 250 বছর বেঁচে থাকার কোনো যুক্তি নেই। আছে কি? রাজশেখর তাকালেন সমীরের দিকে। আছে, কেননা বোলতায় ভয়টাও বেঁচে আছে। ওখানকার লোকের ধারণা ওই গড়বাড়ির জমিতে বাড়ি তৈরি করে বাস করলে তার সর্বনাশ হবে। ওখানে অপদেবতারা বাস করে। আমার ঠাকুরদার আমলে একজন প্রচলিত প্রবাদ অগ্রাহ্য করে বাড়ি করেছিল। গৃহপ্রবেশের দিন পরিবারের কর্তা কলেরায় মারা যায়। তারা বাড়ি বিক্রি করে দেয়। যিনি কেনেন তার একমাত্র ছেলে বাড়িতে বাস করার 3 দিনের মধ্যে গড়ের দিঘিতে ডুবে মারা যায়। তারাও বাড়ি বিক্রি করে দেন। যারা কিনল তাদের কেউ মরেনি, তবে 3 দিনের মাথায় বাড়িতে আগুন লেগে তারা সর্বশান্ত হয়। ব্যাস, বোলতায় আরও পাকাপোক্ত হয়ে গেল ভূতের ভয়। একজন 5 কাঠা জমি কিনেছিল, এরপর আর বাড়ি করেনি। যে বাড়িটা হয়েছিল সেটা এখনো আছে? কলাবতী জানতে চাইল। নেই, একদম পুড়ে ছাই হয়ে গেছে। সমীর উঠে দাঁড়ালো। এবার আমরা আসি জ্যাঠামশাই। পরশু শনিবার শশী বোলতা যাবে। 1 ঘন্টা দেরেক লাগবে। হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে 1 ঘন্টা, তারপর 15 মিনিট বাসে, তারপর সাইকেল রিকশায় একাই চলে যাবে। গত বছর তো তাই গেছিল। এবার তো সঙ্গে কলাবতী থাকবে। ব্যাং কাকা খুব খুশি হবেন। শশী, তাহলে শনিবার আমাদের বাড়ি চলে আয়। খেয়ে দিয়ে দুজনে একসঙ্গে স্টেশনে যাব। কলাবতী ঘরের দরজার দিকে এগোলো ওদের সঙ্গে। উফ, কতদিন যে ইলেকট্রিক ট্রেনে চড়িনি। সেই দিন রাতে কলকাতায় হঠাৎই দমকা ঝড় উঠল মিনিট 10 জন্য। ঘন ঘন মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকের সঙ্গে শুরু হলো বৃষ্টি। 8 ঘন্টা পর সব শান্ত। তারপর ফোন এলো স্কুলের বর্দি মলয়া মুখার্জির কাছ থেকে। মলয়া প্রায়ই রাতে কলাবতীকে ফোন করে ওর খবর নেয়। ওদের মধ্যে এইভাবে কথা হলো। কালু, বৃষ্টিতে ভেজনি তো? না বর্দি, আমি বারান্দায় দাঁড়িয়ে শুধু চাঁপা গাছটা দুলে দুলে কিভাবে ভিজছে তাই দেখছিলাম। ঠান্ডা পড়েছে, পাখা আজ বন্ধ রাখবে। রাখবো। দাদুর পা কেমন? এখন তিনি কোথায়? ভালো আছে। দাদু লাইব্রেরিতে ভূতেদের নিয়ে এক সাহেবের লেখা বই পড়ছে। হঠাৎ ভূতেদের নিয়ে লেখা বই পড়ছেন? আমি সুশীর সঙ্গে, মানে আমাদের ক্লাসে সুস্মিতার সঙ্গে ওদের গ্রামের বাড়ি বোলতায় যাব ভূত দেখতে সামনের শনিবার। তাই দাদু জানতে চাইছে ভূত কোথায় থাকে, বেলগাছে না শ্যাওড়া গাছে না হানা বাড়িতে না মানুষের মনে। সাহেবের বইতে বেলগাছ শ্যাওড়া গাছ থাকবে কি করে? ওরা কি ওসব গাছ চোখে দেখেছে? বোলতাটা কোথায়? আমাদের আটঘরা, মানে আপনাদের বকদিঘিরও কাছাকাছি বোলতা জায়গাটা। হরিদাদু নিশ্চয়ই জানেন। বোলতার লোকেরা ভীষণ ভয় পায় সুশীদের পোড়ো গড়বাড়ি আর গড়ের মাঠটাকে। বর্গীরা সুশীদের পূর্বপুরুষের অনেককে খুন করেছিল, তারাই নাকি ভূত হয়ে রয়েছে। বর্গীরা খুবই অত্যাচার করেছিল, বিশেষ করে আমাদের হুগলি জেলায়। তুমি তো জানো না, রঘুজি ভোসলের ছেলে জায়নাজির সর্দারিতে ওরা শিবপুর বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এসে পড়েছিল। গঙ্গা পেরিয়ে কলকাতা অ্যাটাক করতে পারে এই ভয়ে 1742-এ ইংরেজরা বাগবাজার থেকে আদি কলকাতার পূর্ব দিক ঘিরে গর্ত খোঁড়ে গোবিন্দপুর পর্যন্ত। তাকে বলা হতো
মারহাট্টা ডিচ। এখন অবশ্য এই ডিচটা নেই। বছর 40 পরেই এটা বুঝিয়ে ফেলে একটা রাস্তা তৈরি হয়। ওই রাস্তাটার নাম কি বলো তো? সার্কুলার রোড। এখন তার দুটো নাম, দুই আচার্য, প্রফুল্লচন্দ্র আর জগদীশচন্দ্রের নামে। দাদু বলেছে বহু লোক ভুল করে বাগবাজার থেকে উল্টোডাঙ্গা মানিকতলা বেলেঘাটা যে খালটা তাকে মারহাট্টা ডিচ বলে। বলতায় কিন্তু বেলগাছ কি শেওড়া গাছের দিকে একদম যাবে না, শুধু দূর থেকে দেখবে। আমার একটা বাইনোকুলার আছে, সেটা নিয়ে যেতে পারো, ভূত দেখতে সুবিধে হবে। বর্দি, আপনি 3 বছর বিলেতে থেকে ডক্টরেট করে এলেন, আর কি না ভূতে বিশ্বাস করেন? কে বলল করি? ভূত টুত ওসব মন গড়া ব্যাপার। তবে কিনা হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে, তাকে চট করে উড়িয়ে দেওয়া যায় না। ভালো কথা, আমার বাইনোকুলারটা বোধহয় তোমাদের বাড়ির কারো কাছে আছে। হ্যাঁ, কাকার কাছে। ভাবছি কাকার ক্যামেরাটাও নিয়ে যাব, ভূতের ছবি তুলে রাখবো। আর আমার টেপ রেকর্ডারটা নেব, ভূতের গলার স্বর যদি। আহা, আবার ক্যামেরা টেপ রেকর্ডার কেন? কাছে যাওয়ার মতো কোনো ব্যাপারেই থাকবে না। ভূতেরা আধুনিক যন্ত্রপাতি একদমই পছন্দ করে না। তুমি খুব স্মার্ট পোশাক সঙ্গে নেবে, মানে শাড়ি টাড়ি নয়। দৌড়ে যাতে পালাতে সুবিধে হয় এমন কিছু সব সময় পরে থাকবে। বারমুডা, জিন্স, সালোয়ার কামিজ, তুমি তো এসব পরোই। তবে গ্রামের লোক পছন্দ নাও করতে পারে। ভূতেদের পা খুব লম্বা হয়, মনে রেখো। তারা করলে পালাতে পারবে তো? মনে হয় পারবো। স্কুলে স্পোর্টসে 100, 200, 400 মিটার দৌড়ে তো ফার্স্ট হয়েছি বরাবর। আর শোনো, সুশীর উপস্থিত বুদ্ধিটা খুব ভালো, ওকে সব সময় কাছে কাছে রাখবে। মনে আছে তো স্কুলে স্পোর্টসে ও তোমাকে কিভাবে বাঁচিয়ে দিয়েছিল? মনে আছে। এই সেদিন বিয়েবাড়িতে ওর উপস্থিত বুদ্ধির আর একটা প্রমাণ পেলুম। ও না বাঁচালে আমি আর কাকা খুব লজ্জায় পড়ে যেতুম। পরে সব বলবো কি ঘটেছিল। এখন ফোন রাখছি, খাওয়ার ডাক পড়েছে। পাখা বন্ধ রাখবে? রাখবো। বেলগাছ দূর থেকে দেখবে, মনে রেখো ভূতেদের পা খুব লম্বা হয়। সুশী সম্পর্কে মলয়া যে উপস্থিত বুদ্ধির কথা বলল সেটা অনেকেই জানে, তবু মনে করিয়ে দিচ্ছি। স্কুলের বার্ষিক স্পোর্টসে গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতায় কলাবতী সেজেছিল গুন্ডা। সে এমন মেকআপ নিয়েছিল যে উপস্থিত সব শিক্ষিকা, অভিভাবক আর ছাত্রীরা, প্রায় 200 লোক, কেউ বুঝতেই পারেনি হলদে কাপড়ের টুপি মাথায়, কালো কাচের চশমা চোখে, ফুল হাতা লাল জামা আর জিন্স পরা ছিপছিপে চেহারার, থুতনিতে হালকা দাড়ি, হাতে একটা 6 ইঞ্চি ফলার ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে যে গুন্ডাটা আসলে এসে কলাবতী। হেডমিস্ট্রেস অর্থাৎ বর্দি মলয়া মুখার্জি যখন নিরুপায় হয়ে মাইক্রোফোনে চিৎকার করলেন, হেল্প হেল্প, পুলিশ পুলিশ, বাঁচান, আমাদের বাঁচান, তখন উপস্থিত কিছু পুরুষ গুন্ডাটাকে ধরবার জন্য এগোতে থাকে। কলাবতী বিপদ বুঝে পালাবার জন্য এধার ওধার যখন তাকাচ্ছে, তখনই সুশী আহ শব্দ করে চোখ উল্টে মূর্ছা যায়। সবার নজর কলাবতীর থেকে ঘুরে গেল সুশীর দিকে, আর সেই ফাঁকে কলাবতী ছুটে মাঠ থেকে পালায়। গো অ্যাজ ইউ লাইকের প্রথম পুরস্কারটা অবশ্য সেই পেয়েছিল। শুনছিলেন মতি নন্দীর কলাবতী সিরিজ থেকে ভূতের বাসায় কলাবতীর প্রথম পর্ব। কেমন লাগছে গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।